আমাদের আজকের নিবেদন মাসুদ রানা সিরিজের মুক্তবিহঙ্গ প্রথম খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল। পার্ট 13। আরোহীদের মধ্যে কি নিয়ে যেন মহা হাঙ্গামা বেঁধে গেছে, সেদিকে তাকিয়ে আবার অবাস্তব অনুভূতিটা ফিরে এলো রানার মনে। সামনের সিটে ড্রাইভারের একটা হাত স্টিয়ারিংয়ে, রাইফেল সহ অপর হাতটা ম্যালেরিয়া রোগীর মতো কাঁপছে। তার ফ্যাকাশে চেহারায় হয় প্রচণ্ড জ্বরে, নয়তো ভয়ঙ্কর আতঙ্কে ভিজে গেছে ঘামে। তার পাশের সিটে কুঁকড়ে বসে আছে বানরের মতো ছোটখাটো একজন লোক। তার এক কাঁধে রাইফেল, অপর কাঁধে চৌকো আর কালো একটা ক্যামেরা। ক্যামেরার সঙ্গে অস্বাভাবিক বড় লেন্স। রোলস রয়েসের পেছনের সিটে রয়েছে দীর্ঘদেহী এক যুবক। মুখ নয়, যেন গ্র্যানিট পাথর কেটে তৈরি করা, অভয়ব, গাম্ভীর্য থমথম করছে। বিপজ্জনক লোক। সঙ্গে সঙ্গে উপলব্ধি করল রানা, ইটালিয়ান সেনাবাহিনীর ইউনিফর্ম পরে আছে সে। অবশ্যই বেআইনি কাজ, একজন ম্যাজিওর। তার হাতেও একটা রাইফেল রয়েছে। অপর হাত দিয়ে মাঝারি আকারের এক লোককে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে সে। এই লোকটা সুবেশী, সুদর্শনী বলা যায়। তার কালো গ্যাবার্ডেন স্যুটে মেডেল আর রংচঙে পিতে ছড়াছড়ি। মাথায় কালো একটা হেলমেট রয়েছে, কার্নিশবিহীন। এক সেকেন্ডের মধ্যেই রানার কাছে পরিষ্কার হয়ে গেল মেজর চেষ্টা করলে কি হবে। দাঁড়ানোর কোনো ইচ্ছেই নেই লোকটার। সিটের কোণে কুঁকড়ে আছে সে। যদি গোলাগুলি হয়, তারই আহত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। মেজরের বাড়ানো চড়া হাতে ঘন ঘন চাপড় মারছে সে। চাপা কণ্ঠ, প্রতিবাদ মুখর, অলঙ্কৃত পিস্তল নেড়ে হুমকি দিচ্ছে মেজরকে। বুঝতে অসুবিধা হয় না, রোলস রয়েসে তার উপস্থিতি স্বেচ্ছামূলক নয়। ভানুর দিকে ঝুঁকল রানা, একটা হাত রাখলো তার কাঁধের নিচে, অপর হাতটা হাঁটুর পেছনে সিধে হলো ধীরে ধীরে। শিশুর মতো ওকে আঁকড়ে ধরল ভানু। রানার এই নড়াচড়া, গম্ভীর মুখ মেজরের সমস্ত মনোযোগ কেড়ে নিল। ওর দিকে রাইফেল তাক করে কঠিন সুরে একটা নির্দেশ দিল সে। ভাষাটা ইটালিয়ান, বলছে এক চুল নড়লেই গুলি করবে। মুহূর্তের জন্য ভাবল রানা, না বুঝবার ভান করবে কিনা। প্রথমে রাইফেল মাজল, তারপর লোকটার চোখ দেখল। না, লোকটা কথা রাখবে। রানা তার নির্দেশ অমান্য করুক, এটাই যেন চাইছে সে। গুলি করবার সুযোগ খুঁজছে। লোকটার অনড় অটল পাথুরে ভাব এমনই ভীতিকর, যেন অদৃশ্য একটা অশুভ প্রবাহ ছড়াচ্ছে। ভানুকে বুকের কাছে দৌড়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো রানা। হার্টবিট বেড়ে গেল। কথাগুলো গুছিয়ে নিল মনে মনে। আমি একজন বিদেশি, দৃঢ় কণ্ঠে বলল। বাংলাদেশি ডাক্তার। নতুন কোনো উপলব্ধির ছাপ মেজরের চেহারায় পড়ল না, তবে ঘাড় ফিরিয়ে অপর অফিসারের দিকে তাকালো সে। সিভিল ড্রেস পরা অফিসার নড়ে উঠল। সিট থেকে মাত্র খানিকটা নিতম্ব তুলল, তারপর আবার কি ভেবে ডুবে গেল নরম সিটে। মেজরের দীর্ঘ দেহের আড়ালে লুকিয়ে থেকে কথা বলল সে। আপনি আমার বন্দি। থেমে থেমে কাপা গলায় ইংরেজিতে বলল সে। বলা যায় আর্তচিৎকার করে উঠল। আমি আপনাকে জিম্মি হিসেবে গ্রহণ করলাম। আপনি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন। বলবার ভঙ্গিতে কাঠিন্য আর অভিযোগ দুটোই পোটাতে চেষ্টা করল রানা। অস্থির পা ফেলে নিতম্বিনীর পেছনে খোলা দরজার দিকে খানিকটা এগোল, যেন রাগের মাথায় খেয়াল করছে না কোন দিকে যাচ্ছে। যদিও সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমাকে আটক করার চেষ্টা হলে সেটা জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন হবে। আপনার কাগজপত্র পরীক্ষা করতে হবে আমাকে, বলল লোকটা। অস্বস্তি বোধ কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠছে সে। সুদর্শন চেহারায় রং ফিরে আসতে শুরু করেছে। আমি কর্নেল কাউন্ট ডিকান্ডিয়া লেখরেক। আপনাকে আদেশ দিচ্ছি, আপনার সমস্ত ডকুমেন্টস এই মুহূর্তে আমার সামনে হাজির করুন।
তার দৃষ্টি ছুটে গেল বিশাল নিতম্বিনীর দিকে। এটা একটা সশস্ত্র যুদ্ধযান। আপনি রং লাগিয়েছেন ধোকা দেওয়ার জন্য, স্যার। কথা বলবার সময় এই প্রথমবারের মতো খেয়াল করল কাউন্ট, মান্দাত্তা আমলের গাড়ি বা মাথা ভর্তি ঝাঁকড়া চুল নিয়ে লম্বা হয়ে দাঁড়িয়ে থাকা বিদেশি লোকটা কোনো অস্ত্র বহন করছে না। গাড়ির টারিটে গান মাউন্টিং খালি। বাদ ভাঙ্গা পানির মতো সাহস ফিরে এলো তার। এতক্ষণে সে লাফ দিয়ে সিধে হলো, শটান দাঁড়িয়ে সামনের দিকে বাড়িয়ে দিল ফোলানো বুক, এক হাত কোমরে, অপর হাতের পিস্তলটা তাক করলো রানার দিকে। আপনি আমার বন্দি, আবার দাবি করল সে। তারপর ঠোঁটের কোন বাঁকা করে সামনে সিটে বসা বানান্টো সাতাকে ফিস ফিস করে বলল, সাতা, জলদি, বিদেশি স্পাইকে হাতে হাতে ধরলাম আমি, একটা ছবি তোলো। যে আগে, যে আগে, ইউর এক্সেলেন্সি। কাউন্ট মনের স্বাদ প্রকাশ করবার আগেই চোখে ক্যামেরা তুলেছে সাতা। আমি আপত্তি করছি, তীক্ষ্ণ কণ্ঠে বলল রানা। আড়াআড়িভাবে আরও খানিকটা এগোলো। নিতম্বনীর খোলা দরজা ব্যাকুলভাবে ডাকছে ওকে। নড়বেন না, খবরদার, ওখানেই দাঁড়িয়ে থাকুন, ধমকে উঠল কাউন্ট। আর চোখে তাকালো সাতার দিকে। ঠিক আছে, জিজ্ঞেস করল সে। বিদেশি ভদ্রলোককে বলুন একটু যেন ডান দিকে সরে দাঁড়ান, জবাব দিল সাতা, এখনো তার চোখ ভিউ পাউন্ডারে। ডান দিকে সরুন স্যার, ইংরেজিতে বলল কাউন্ট। সেই সঙ্গে পিস্তল নেড়ে নির্দেশ দিল। মনের আনন্দ চেহারায় ফুটতে না দিয়ে ডান দিকে সরে গেল রানা। নিতম্বিনের খোলা দরজার আর একটু কাছে চলে এলো। আগের মতোই প্রতিবাদ মুখরো। আন্তর্জাতিক রেড ক্রস আর মানবাধিকার খাতিরে আজই আমি জেনেভায় রেডিও মেসেজ পাঠাবো, পাল্টা চিৎকার করল কাউন্ট। আপনার প্রকৃত পরিচয় সম্পর্কে বিস্তারিত জানতে চাইব। একটু হাসুন মাই কাউন্ট, ইউর এক্সেলেন্সি, বলল সাতা। ক্যামেরার দিকে মুখ খানিকটা ঘুরিয়ে এক গাল হাসল কাউন্ট। তারপর গুলি করে মারবো আপনাকে, রানাকে বলল সে। বিরামহীন হাসিতে কোনো ছেদ পড়ল না। এই মেয়েটা মারা গেলে আপনাকে দায়ী করা হবে, কঠিন সুরে বলল রানা। আপনি বর্বরের মতো আচরণ করছেন। অদৃশ্য হলো হাসি। দাঁত মুখ খিচিয়ে রানাকে ভ্যাংচালো কাউন্ট। আর আপনি স্যার, হাতে নাতে ধরা পড়েছেন একজন স্পাই। আপনার যথেষ্ট প্যাচাল শুনেছি, এবার আত্মসমর্পণ করুন। পিস্তল তুলে রানার বুকের মাঝখানে লক্ষ্য স্থির করল সে। মনে মনে প্রবাদ গুনল রানা। দেখে ফেলেছে রাইফেলের সেফটি ক্যাচ। ফায়ার পজিশনে নিয়ে এলো মেজর। ওর পেটের দিকে তাক করা হয়েছে মাজল। শঙ্কর যখন তুঙ্গে, ধাতব ঝনঝন শব্দে ড্রাইভারের হ্যাচ উন্মুক্ত হলো। সবাইকে চমকে দিয়ে নিতম্বিনীর ট্যারিরে মাথা তুলল অ্যানি উইস্পার। তার সোনালি চুল বাতাসে উঠছে, চোখে আগুন, রাগে লাল হয়ে আছে মুখ। আমেরিকান প্রেস অ্যাসোসিয়েশনের মেম্বার আমি। তার চিৎকারও পুরুষদের চেয়ে কম জোরালো নয়। শতকরা 100 ভাগ নিশ্চয়তা দিয়ে বলছি, এই অন্যায়ের বিশদ বিবরণ বিশ্ববাসীকে অবশ্যই জানানো হবে। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, ভান নয়, নয় কোনো অভিনয়। নির্বেজাল নির্জলা ক্রোধের বশবর্তী হয়ে দীর্ঘ বক্তৃতা দিয়ে চলেছে সে। স্থির হয়ে দাঁড়াতে পারছে না, উন্মাদিনীর মতো লাফাচ্ছে আর হাত ছুটছে। বেমালুম ভুলে গেছে যে কোমর পর্যন্ত তার ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ নিরাবরণ। একই ভুল অবশ্য তার দর্শকদের হল না। হুড়তোলা রোলস রয়েসের প্রতিটি আরোহী এমন একটা দেশের নাগরিক যে দেশের লোকদের সময় অবসর কাটে সুন্দরী মেয়েদের পিছু ধাওয়া করে। ওদের সবাই এই ব্যাপারে নিজেকে জাতীয় চ্যাম্পিয়ন বলে মনে করে। উত্তেজনায় আর রাগে কাঁপছে অ্যানি, তারই সঙ্গে কাঁপছে তার সুডল বুক। সেদিকে হা করে তাকিয়ে থাকলো ইটালিয়ানরা। চোখগুলোয় যত না অবিশ্বাস, তার চেয়ে বেশি আনন্দ। উঁচিয়ে ধারা অস্ত্র নামানো হলো, সেই সঙ্গে ভুলে যাওয়া হলো সেগুলোর অস্তিত্ব। সম্মান ও ভব্যতা প্রদর্শনের ভঙ্গিতে উঠে দাঁড়ানোর চেষ্টা করল মেজর। যদিও তার সে চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হলো। পিছন থেকে হ্যাচকা টানে আবার তাকে বসিয়ে দিল কাউন্ট।
ক্লাস থেকে পিছলে নেমে গেল ড্রাইভারের পা, ফলে 4 পায়ে লাফিয়ে উঠল রোলস রয়েস। খক খক করে উঠে বন্ধ হয়ে গেল ইঞ্জিন। সাতার গলা ছিঁড়ে বেরিয়ে এলো চাপা গঙ্গারের শব্দ। প্রশংসা সূচক শপথ বাক্যের মতো শোনালো সেটা। ক্যামেরাটা আবার তুলল সে, তাক করলো অ্যানির দিকে। পর মুহূর্তে আবার গুঙ্গিয়ে উঠল, এবার ব্যথায় আর হতাশায়, কারণ ফিল্ম শেষ হয়ে গেছে। অ্যানির উপর চোখ রেখেই ক্যামেরাটা খুলল সে। আনাড়ি ভঙ্গিতে নাড়াচাড়া করতে গিয়ে ফেলে দিল হাত থেকে। ক্যামেরার কথা ভুলে গেল সে। দু কান বিস্তৃত হাসি নিয়ে তাকিয়ে থাকলো মাখন রঙা সুন্দর দৃশ্যটার দিকে। মাথা থেকে হেলমেট নামালো কাউন্ট। নিজেকে একজন বীর যোদ্ধা বলে ভাবছে সে। সবার চেয়ে উঁচু হওয়ার জন্য সিটের উপর দাঁড়ালো। উদ্দেশ্য অর্ধনগ্ন প্রেমের দেবীকে স্যালুট করবে। কিন্তু একটা সমস্যা দেখা দিল। তার এক হাতে পিস্তল, অপর হাতে হেলমেট, হাতও ওই মাত্র দুটো। অজ্ঞতা এক হাতে দুটো জিনিস ধরতে হলো তাকে। এক হাতে নিয়ে বুকের সঙ্গে ঠেকিয়ে রাখলো হেলমেট আর পিস্তল, তারপর ক্যাদা দুরস্ত ভঙ্গিতে অ্যানিকে স্যালুট করলো। ম্যাডাম! কপাল থেকে হাত নামানোর কোনো লক্ষণ নেই তার। চোখ বিস্ফারিত, কণ্ঠস্বরে রোমান্টিকতার কোমল রেশ। মাই ডিয়ার লেডি! এই সময় আবার গাড়ি থেকে নামবার চেষ্টা করলো মেজর, কিন্তু এবারও কাউন্ট তাকে হাঁটুর ঘন ঘন গুঁতোয় বসে থাকতে বাধ্য করলো। ওদিকে আগের মতোই এক নাগাড়ে রাগ জাগছে অ্যানি। তার লম্প জম্প আর হাত নাড়বারও কোনো বিরাম নেই। ইটালিয়ানরা রানার কথা একেবারেই ভুলে গেছে। হন হন করে এগুলো লম্বা কয়েকটা পা ফেলে পৌঁছে গেল নিতম্বিনীর পিছনের দরজায়। ডাইভ দিয়ে ভেতরে ঢুকলো, একটা গড়ান দিয়ে বুক থেকে নামিয়ে রাখলো ভানুকে সিটের পিছনে। ক্ষিপ্রতায় কোনো ঢিল পড়তে না দিয়ে লাথি মেরে বন্ধ করলো দরজা, নামিয়ে দিল লকিং হ্যান্ডেল। ড্রাইভ! অ্যানির উদ্দেশ্যে চিৎকার করলো। সিটে দাঁড়িয়ে থাকায় তার শুধু পেছন দিকটা দেখতে পাচ্ছে। অ্যানি! এক হাতে তার ট্রাউজার ধরে নিচের দিকে টানলো। লেদার সিটের উপর ধপ করে বসে পড়ল অ্যানি। এখনো অনর্গল চিৎকার করছে শত্রুদের উদ্দেশ্যে। ড্রাইভ! তার কানের কাছে গর্জে উঠল রানা। পালাও! অ্যানির আকস্মিক অন্তর্দানে হতাশা মুষড়ে পড়ল ইটালিয়ানরা। হতাশাজনিত আঘাতের কারণে দীর্ঘ কয়েক সেকেন্ড পঙ্গু হয়ে থাকলো তারা। গর্জে উঠল আর্মার্ড কারের ইঞ্জিন। সরাসরি ওদের দিকে ছুটে এলো সেটা। একেবারে শেষ মুহূর্তে ঘুরে যেতে শুরু করায় ঠিক গুঁতো নয়, ধাক্কা খেল রোলস রয়েস। সামনের মাঠ গার্ড তুবড়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল হেডল্যাম্পের কাচ। ধুলোর ঝড় তুলে ছুটল নিতম্বিনী, ঝড়ের ভেতর অদৃশ্য হয়ে গেল। হতাশাজনিত পঙ্গুত্ব থেকে সবার আগে মুক্তি পেল মেজর লুইগি রাকা। লাফ দিয়ে মাটিতে নামলো সে। ক্র্যাক হ্যান্ডেল ধরবার জন্য ছুটল। ড্রাইভারের উদ্দেশ্যে চিৎকার করে বলছে, ইঞ্জিন স্টার্ট দাও। প্রথমবার ক্র্যাক হ্যান্ডেল ঘোরাতেই স্টার্ট নিল রোলস রয়েস। লাফ দিয়ে রানিং বোর্ডে উঠে পড়ল মেজর। ধরো ওদের! ড্রাইভারের কানে গরম শিশার মতো আওয়াজ ছাড়ল সে। ধাওয়া করো! ঝুঁকে নিজের সিট থেকে রাইফেলটা তুলে নিল। সবেগে ছুটল রোলস রয়েস। তাল সামলাতে না পেরে নরম গদির উপর আছাড় খেল কাউন্ট ডিকান্ডিয়া ল্যাকরেক। মাথায় সদ্য তোলা হেলমেট হড়কে নেমে এলো চোখের উপর। পালিশ করা বুট আকাশের গায়ে কিছু আঁকবার কাজে ভয়ানক ব্যস্ত। পিস্তল ধরা হাতের অবাধ্য আঙ্গুল চেপে বসেছে ট্রিগারের উপর। বিকট শব্দে বিস্ফোরিত হলো ব্যারেটা। অল্পের জন্য সাঁতার কান ছুল না বুলেট। সিট থেকে কাউন্টের পায়ের কাছে ক্যামেরার উপর পড়ে গেল সে। নিতম্বে ব্যথা আর মনে ভয় নিয়ে কেঁদে ফেলল। আরো জোরে! ড্রাইভারের কানটাকে একাই দখল করে রেখেছে মেজর। ধরো ওদের! আর্মার্ড কারকে পেছনে ফেলে বাঁক নিতে বাধ্য করো ওদের। প্রতি মুহূর্তে আরো তেজি হলো তার কণ্ঠস্বর। সেই পরিমাণে কর্তৃত্বের সুর বাড়ল। আর্মার্ড কারের দুটো মাত্র জায়গা দুর্বল, ড্রাইভারের বাইজার আর খোলা গান মাউন্টিং। দুটোর একটাকে সরাসরি দৃষ্টিপথে পেলেই গুলি করবে সে। স্টপ! আদেশ করল কাউন্ট। এর জন্য তোমাকে আমি গুলি করে মারব।
দুটো গাড়ি পাশাপাশি ছুটছে, মাঝখানের ব্যবধান 10 ফুটেরও কম। বাইজারের ভেতর দিয়ে তাকিয়ে রোলস রয়েসকে দেখতে পাচ্ছে না অ্যানি। ওর চোখের সামনেটা ধরা পড়ছে ছোট্ট খিলেন আকৃতি নিয়ে। সেদিকে চোখ রেখে চেঁচালো, কোথায় ওরা? নিতম্বিনী ছুটতে শুরু করবার মুহূর্তে এক কোণে ছিটকে পড়েছিল রানা আর বানু। অ্যানির প্রশ্ন শুনে হামাগুড়ি দিয়ে কমান্ড টারেটের দিকে এগুলো। পাশের রোলস রয়েসে তৈরি হলো ম্যাজর। শক্ত করলো পেশি, হাতের রাইফেল তুলল নিতম্বিনীর দিকে। এত কাছ থেকেও তার 5টা গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। আর্মার্ড কারের খোলে লেগে পিছলে গেল সব কটা। মাত্র একটা বুলেট ঢুকলো গান মাউন্টিংয়ে। খোলের ভেতর আটকা পড়ে বুলেটটা ওদের 3জনকে ঘিরে জ্যান্ত একটা মৌমাছির মতো ছুটাছুটি করতে লাগলো। যার গায়ে প্রথম বিঁধবে তারই ভবলীলা সাঙ্গ। অবশেষে পেছন থেকে ড্রাইভারের সিটে ঢুকলো ওটা। টালির থেকে মাথা তুলে রানা দেখলো ওদের পাশ ঘেঁষে ছুটছে রোলস। ব্যস্ত হাতে রাইফেলটা রিলোড করছে মেজর। অন্যান্য আরোহীরা গাড়ির সঙ্গে অসহায়ভাবে জাকি খাচ্ছে। ড্রাইভার! হাঁক ছাড়ল রানা। হার্ড রাইট! সঙ্গে সঙ্গে অ্যানি সাড়া দিতে ক্ষণস্থায়ী গর্ববোধ করল। মুহূর্তের জন্য উতলে উঠল সে। এমন আকস্মিকভাবে বিশাল আর্মার্ড খুল ঘুরিয়েছে সে, পাল্টা ব্যবস্থা গ্রহণের সময় পায়নি রোলসের ড্রাইভার। সংঘর্ষের আওয়াজটা হলো দীর্ঘস্থায়ী বজ্রপাতের মতো। উজ্জ্বল সাদা আগুনের এক রাশ ফুলকি ছুটল। মমতাময় ঈশ্বরের মা, আমাদের বাঁচাও! শুকনো চোখে কেঁদে উঠল কাউন্ট। আমরা মারা গেছি! পিছিয়ে পড়ছে রোলস রয়েস, তবে এখনো তার গায়ে প্রায় চড়া হয়ে রয়েছে নিতম্বিনী। দামি গাড়িটার একটা পাশ ক্ষতবিক্ষত হয়ে গেছে। প্রায় ছেঁচে তুলে নেওয়া হয়েছে সব রং। তুবড়ে তাবড়ে যা তা অবস্থা। সম্ভাব্য শেষ মুহূর্তে ঢিলে ডালা একটা লাফ দিয়ে ব্যাক সিটে আশ্রয় নিয়েছে মেজর রাকা। সংঘর্ষের পর মুহূর্তে বুঝতে পেরেছে আর একটু দেরি হলে একটা পা চিরকালের জন্য হারাতো সে। তবে ইতিমধ্যে সে তার রাইফেলে গুলি ভরা শেষ করেছে। দূরত্ব চাই, আমি দূরত্ব চাই! আবার ড্রাইভারের কানটা দখল করলো মেজর রাকা। তা না হলে আমি গুলি করতে পারছি না। কিন্তু অবশেষে কাউন্ট তার সাহস ও ভারসাম্য ফিরে পেয়েছে। হেলমেটটা চোখ থেকে মাথার উপর তুলল সে। স্টপ ইউ ফুল! খচ্চরের বাচ্চা, বাপকে চিনতে ভুল করছিস! পরিষ্কার গলা তার, অত্যন্ত জরুরি সুর। তোর না হয় প্রাণের মায়া নেই, ক পয়সাই বা দাম, কিন্তু আমি একজন কাউন্ট। থাম থাম, স্টপ! পরম স্বস্তির সঙ্গে ব্রেক করল ড্রাইভার। আজ সারাদিনে এই প্রথম হাসল। গাড়ি ছাড়ো ড্রাইভার, গাড়ি ছাড়ো! এবার শুধু গর্জন নয়, ড্রাইভারের কানে রাইফেলের মাজল ঢোকাবার চেষ্টা করলো মেজর রাকা। বেচারা ড্রাইভারের হাসি ধপ করে নিভে গেল। সামনে এগিয়ে যাওয়া আর্মার্ড কারের দিকে চোখ রেখে আবার গাড়ি ছাড়ল সে। স্টপ! বলল কাউন্ট। টলতে টলতে দাঁড়ালো সে। এক হাতে মাথার সঙ্গে চেপে ধরে আছে হেলমেট, অপর হাতে ড্রাইভারের খালি কানটায় পিস্তলের মাজল ঢুকানোর চেষ্টা করছে। আমি তোমার কর্নেল, আদেশ করছি, থামো! থামলেই গুলি, হুমকি দিল মেজর। যেতে থাকো! দুই কানে ধাতব ছিপি থাকায় কারো কথাই পরিষ্কার শুনতে পাচ্ছে না ড্রাইভার। চোখ বন্ধ করলো সে, যা থাকে কপালে। হাত দুটো স্টিয়ারিং থেকে তুলে নিতে সাহস পেল না। তীর বেগে ছুটল রোলস রয়েস। সামনে পিঠ, উঁচু লাল মাটি। ওই খাড়া ডালি পাহারা দিয়ে রেখেছে নালার মুখটাকে। প্রতি মুহূর্তে ওদের দিকে ছুটে আসছে সেটা। রোদে পোড়া মাঠের পাঁচিলে রোলস রয়েস ধাক্কা খেতে যাচ্ছে, তবে তার আগেই উভয় সংকট থেকে রক্ষা পেয়ে গেল ড্রাইভার। আব্বাস খায়ের সমমনা আরেকজন সঙ্গীর অনুপস্থিতিতে সে তার যুদ্ধপ্রিয় দাদুর গর্ব আর গৌরবের কাছে ব্যাকুল আবেদন জানালো। পাল্টা কৌতুক করতে গিয়ে মাইকেল সেবার্টস যদিও তাকে যথেষ্ট তেজ খাইয়ে দিয়েছে, নাতির আবেদনের সঙ্গে সঙ্গে সাড়া দিলেন প্রাচীন বীরযোদ্ধা। দেহরক্ষীদের নিজের চারিদিকে জড়ো করে নির্দেশ দিলেন, সবাই তোমরা আমাকে অনুসরণ করো। নালা ধরে ছোট্ট আর একটা জনতার ঢল নামতে শুরু করলো। সবার আগে কামাল হাসান আর আব্বাস খায়ের।
নালা থেকে বেরিয়ে এলো দুজন, দেখলো ধুলোর পাহাড় তুলে আর্মার্ড কার আর রোলস রয়েস সরাসরি ওদের দিকেই ছুটে আসছে। যে কোনো দুঃসাহসী প্রেমিকের জন্য দৃশ্যটা ভীতিকর। ড্যাগ দিয়ে লাল মাটির গোড়ায় আশ্রয় নিল আব্বাস, কিন্তু কামাল হাসান তার বরাদ্দের সিংহটা অনেক আগেই বধ করেছেন। তার এমনকি চোখের পাতা পর্যন্ত কাঁপল না। পুরানো বন্ধু মার্টিনি হ্যান্ড রাইফেলটা তুলে গুলি করলেন তিনি। কামান দাগবার মতো আওয়াজ হলো, নীল দোয়ার বিশাল একটা বেলুন ফুলে উঠল, ব্যারেল থেকে ছুটল লম্বা লাল শিখা। রোলসের উইন্ড স্ক্রিন ভাঙবার দৃশ্যটা দেখবার মতো হলো। কাজ যেন নয়, বিস্ফোরিত হলো এক থাল রূপো। তারই একটা টুকরো কেটে দিল কাউন্টের একদিকের গাল। ঈশ্বরের নিষ্ঠুর মা, আমি মারা গেছি, হাউমাউ করে উঠল কাউন্ট। শেষ পর্যন্ত বেজন্মা ড্রাইভারের জন্য তাৎপর্যহীন মৃত্যুকে মেনে নিতে হলো। যেন ঠিক এই গুলি আর গালিটার জন্যই অপেক্ষা করছিল ড্রাইভার। চোখ খুলেই বন বন করে স্টিয়ারিং ঘোরালো সে। স্বগর্জনে বাঁক নিতে শুরু করলো রোলস রয়েস। যথেষ্ট হয়েছে। মেজরের শত হুমকিও এখন আর ড্রাইভারকে দ্বিধায় ফেলতে পারবে না। ঘাটিতে ফিরবে সে। মাই গড, হাঁপিয়ে উঠে বলল অ্যানি। দেখতে পেল বাঘ ঘুরে ফিরে যাচ্ছে তোবড়ানো রোলস রয়েস। গাড়ির ভেতর আরোহীরা এখনো পরস্পরের সঙ্গে দস্তাদস্তি করছে। আকাশের দিকে মুখ তুলে রয়েছে রাইফেল আর পিস্তলের মাজল। দূরে মিলিয়ে যাচ্ছে তাদের চেঁচামেচি। আবার গর্জে উঠল কামাল হাসানের রাইফেল। ইটালিয়ানদের পলায়ন আরো দ্রুত গতি হলো। তার কাছাকাছি এসে নিতম্বিনীর ব্রেক কষল অ্যানি। নিচে নেমে প্রাচীন বৃদ্ধকে গাড়িতে তুলে নিল রানা। তার চোখ রক্ত ভরা দুটো আঙ্গুর যেন। গা থেকে যে গন্ধটা ছড়াচ্ছে তা শুধু মদ চোলাইয়ের কারখানায় পাওয়া যায়। তবে তার গান পাপি পুরানো চেহারা শত সহস্র বলি রেখা নিয়ে উজ্জ্বল তৃপ্তিমাখা হাসিতে উদ্ভাসিত হয়ে আছে। হাউ ডু ইউ ডু, ভ্রু নাচিয়ে পরম আনন্দের সঙ্গে জিজ্ঞেস করলেন তিনি। মন্দ নয় স্যার, তাকে আশ্বস্ত করল রানা। কোনোভাবেই খারাপ বলা যায় না। দুপুরের খানিক আগে কুয়াগুলোর 20 মাইল সামনে ঘাস মোড়া খোলা প্রান্তরে আর্মার্ড কারগুলো থামানো হলো, পিছিয়ে পড়া আদিবাসীরা যাতে ওদের সঙ্গে মিলিত হতে পারে। এখানেই প্রথম সুযোগ পেল অ্যানি ভানুর শুশ্রূষা করবার। গত 1 ঘন্টা আড়ষ্ট হয়ে গেছে তার পা, ক্ষতের উপর জমাট বেঁধে রয়েছে রক্ত। ক্ষতটা পরিষ্কার করবার সময় ভানু প্রতিবাদ না করলেও তার চেহারা ম্লান কাদার মতো হয়ে উঠল। কপাল আর ঠোঁটের উপর ঘাম ফুটল বিন্দু বিন্দু। ভানুর মন অন্যদিকে ফেরাবার জন্য উপত্যকার হত্যাকাণ্ড সম্পর্কে বিবরণ দিল অ্যানি। চুপ করে শুনবার পর ভানু বলল, রোগ শোক, খিদে আর পাহাড়ে যুদ্ধ করে যুগ যুগ ধরে আমরা শুধুই মারাই যাচ্ছি, না আছে কোনো উদ্দেশ্য না কারণ। দার্শনিক সুলভ বিষণ্ণ একটা ভাব ফুটল তার চোখে। কিন্তু আজকের ব্যাপারটা আলাদা। আজ যারা মারা গেল তাদের একটা উদ্দেশ্য ছিল। আমাদের কথা দুনিয়ার লোককে জানিয়ে গেল ওরা। ক্ষতের উপর ডিসইনফেক্ট্যান্ট জ্বালা করে উঠায় গুঙ্গিয়ে উঠল সে। দুঃখিত, তাড়াতাড়ি বলল অ্যানি। ও কিছু না, বলল বানু। তারপর কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। একসময় জিজ্ঞেস করলো সে, বিষয়টা নিয়ে তুমি লিখবে তাই না অ্যানি? অবশ্যই, গম্ভীরভাবে মাথা জাকালো অ্যানি। অবশ্যই লিখব। আচ্ছা বলতে পারো টেলিগ্রাফ অফিস পাবো কোথায়? শার্ডিতে আছে একটা, জানালো ভানু। রেলওয়ে অফিসে। ওষুধের বাক্স থেকে ব্যান্ডেজ বের করে ক্ষতটা বেঁধে দিল অ্যানি। 1 সেকেন্ড ইতস্তত করবার পর বলল, তোমার পরনের পাজামা খুলতে হবে। এত টাইট পরো কি করে? গা হয় জানি সেটাই আশ্চর্য। এভাবেই পরার নিয়ম, ব্যাখ্যা করল বানু। নিয়ম নয়, বলতে পারো আইন। আমার দাদুর দাদু রাস আবদুল্লাহি আইনটা করে গেছেন। গুড লর্ড! অ্যানি শুধু বিস্মিত নয়, অস্বস্তিও বোধ করল। কিন্তু কেন? আগেকার দিনে মেয়েরা খুব পাজি ছিল, ঠোঁটে ক্ষীণ হাসি নিয়ে বলল বানু।
আর আমার দাদার দাদু ছিলেন নিতান্ত ভালো মানুষ। পাজামা খোলা যাতে সহজ না হয় সেই জন্যই এই আইন তৈরি করেন তিনি। হেসে উঠল অ্যানি। তার উদ্দেশ্য কি সফল হয়েছে? মানে আজকালের মেয়েরা কি কঠিন বলে ঘন ঘন পাজামা খুলবার চেষ্টা বাদ দিয়েছে? আরে না, হেসে উঠল বানু। তবে কাজটা সত্যি কঠিন। তার সুরটা এমন যেন অভিজ্ঞতা থেকে বলছে। অবশ্য খোলার সময় তেমন অসুবিধা হয় না, অসুবিধা হয় তাড়াতাড়ি পড়ার সময়। ওষুধের বাক্স থেকে একটা কাঁচি বের করলো অ্যানি। তোমার এটা কেটে নামাতে হবে। এত সুন্দর একটা জিনিস, কাটো। রানা তো আগেই ওটার 12টা বাজিয়েছে। কাঁচি দিয়ে কেটে পাজামাটা ভানুর কোমর থেকে খসিয়ে আনলো অ্যানি। এবার তোমাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। তার গায়ে একটা উলেন আলখাল্লা চাপালো সে। কোমর থেকে নিচের দিকটা নগ্নই থাকলো। গাড়ির মেঝেতে মোটা চটের উপর শুয়ে আছে সে। পোর্টেবল টাইপরাইটার নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে অ্যানি, পিছু ডাকলো বানু। চলে যেও না ভাই, আমার সাথে আর কিছুক্ষণ থাকো। ইতস্তত করে অ্যানি বলল, কিন্তু আমাকে যে রিপোর্ট তৈরি করতে হবে। এখানে বসে করো, আমি তোমাকে বিরক্ত করব না। প্রমিস? আই প্রমিস। কেস থেকে বের করে টাইপরাইটারটা কোলে নিল অ্যানি। লম্বা করে একটার উপর আরেকটা তুলে দিয়েছে পা। মেশিনে নতুন কাগজ ভরে কয়েক মুহূর্ত চিন্তা করলো সে। তারপর তার আঙ্গুল প্রজাপতির মতো ছুঁয়ে যেতে শুরু করলো কিগুলোকে। প্রায় সঙ্গে সঙ্গেই রাগ আর ভাবাবেগ ফিরে এলো তার মধ্যে। প্রাঞ্জল শব্দের মাধ্যমে স্থানান্তরিত হলো সব হলুদ কাগজের বুকে। তার চেহারায় লালচে আভা ফুটল। মাঝে মাঝে মাথা ঝাঁকিয়ে সোনালি চুল সরালো চোখ থেকে। এক দৃষ্টি তার দিকে তাকিয়ে থাকলো ভানু। নড়ছে না বা কথা বলছে না। তারপর আরেকটা নতুন কাগজ বলল অ্যানি মেশিনে। এই সময় নিস্তব্ধতা ভাঙল সে। ব্যাপারটা নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি অ্যানি। করেছ? অ্যানি মুখ তুলে তাকালো না। আমার ধারণা লোকটা মাসুদ রানা। মাসুদ রানা? দ্রুত মুখ তুলো অ্যানি। হঠাৎ প্রসঙ্গ পরিবর্তনের কারণ বোধগম্য হল না। হ্যাঁ, নিশ্চিত ভঙ্গিতে মাথা জাগালো বানু। তোমার প্রথম প্রেমিক হিসেবে রানাকেই আমরা গ্রহণ করব। বলবার ঢঙ্গে পরিষ্কার বোঝা যায় ব্যাপারটাকে দলীয় আয়োজন হিসেবে দেখছে সে। তাই তোমার বুঝি সেরকম ধারণা? ধারণাটা আগেই অ্যানির মাথায় ঢুকেছে, বলা যায় প্রায় শিকড় গেড়ে বসেছে। কিন্তু এরকম একটা ব্যক্তিগত বিষয়ে এত স্পষ্ট রায় আরেকজনের কাছ থেকে আসা দ্রুত উপেক্ষা করবার একটা প্রবণতা পেয়ে বসল তাকে। সত্যিকার একটা পুরুষ, গায়ে কি জোর, তেমনি সাহস। হ্যাঁ, ওকেই বলে চলেছে ভানু। আমার ধারণা রানাকেই আমাদের গ্রহণ করা উচিত। কথাগুলো বলে রানার ভাগ্যে শিখে ছিড়বার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, এক নিমেষে সেটাকে সর্বনিপর্যায়ে নামিয়ে দিল সে। এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে নাক টানল অ্যানি। ঝড় তুলল টাপ রাইটারে। আসলে সে স্বাধীনচেতা মেয়ে, যে কিনা ব্যক্তিগত বিষয়ে নিজেই সিদ্ধান্ত নিতে পছন্দ করে। ঢেউ খেলানো পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে ঘাস মোড়া মুক্ত প্রান্তর পর্যন্ত পশু আর মানুষ গিজগিজ করছে। গোটা এলাকার উপর মিহি ধুলো উঠছে। রোদ লেগে চারদিকে ঝিক ঝিক করছে বর্ষার ফলা আর তামার ঢাল। গোত্রে যারা প্রভাবশালী শুধু তারা ঘোড়ায় চেপে আসছে। তাদের প্রায় সবার পরনে রংচঙ্গে সিল্কের আলখাল্লা। মালপত্র বয়ে আনছে পশুগুলো। তাদের মধ্যে দূর দিগন্তের কাছে চেনা যাচ্ছে শুধু উটগুলোকে। চঞ্চলা টালিতে দাঁড়িয়ে রয়েছে রানা। হেলমেটের ছায়ায় বিনকুইলারের লেন্স ধুলোর পাহাড় ভেদ করে দূরে চলে গেছে ওর দৃষ্টি। বিশৃঙ্খল আদিবাসীদের ঘাড়ে চড়া হবার জন্য শিবটারা ধাড়া করে আসছে কিনা বুঝতে চায়। খারাপ দিকটা কল্পনা করতেই গায়ের রোম খাড়া হয়ে গেল ওর। শিবটারা এখন যদি এসে পড়ে, আবার পাইকারি ভাবে মারা পড়বে আদিবাসীরা। শিকার হবে ক্রসফায়ারের। হঠাৎ রানার অস্থিরতা আরো বেড়ে গেল। ওদের অস্ত্রগুলো কখন পৌঁছবে কে জানে। এই জনারণ্যের ভেতর কোথায় সেগুলো লুকিয়ে আছে
তাই বা কি বলবে। কাঁধে হাত পড়ায় ঘাড় ফেরালো সে, দেখলো পাশে দাঁড়িয়ে রয়েছে প্রিন্স হাসান সালে। ধন্যবাদ মিস্টার রানা, শান্ত গলায় বলল প্রিন্স। কাঁধ ঝাঁকিয়ে আবার চোখে বিনকিওলার তুলল রানা। ঠিক কাজটি করেছ তা বলি না, তবু তোমাকে ধন্যবাদ জানাই। কেমন আছো? এইমাত্র মিস অ্যানির সাথে দেখে এলাম, বিশ্রাম নিচ্ছে, তাড়াতাড়ি সেরে উঠবে। দুজনে কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর প্রসঙ্গটা তুলল রানা। আমার চিন্তা হচ্ছে প্রিন্স, একেবারে অরক্ষিত অবস্থায় রয়েছে আমরা। শিপটারা যদি ধাওয়া করে বিভৎস কাণ্ড ঘটে যাবে। অস্ত্রগুলো কোথায় বলতে পারো? ওগুলো আমাদের এখনই দরকার। জনারণ্যের বাম দিকের শাখাটার দিকে হাত তুলল প্রিন্স। ওই তো। একদল উটকে এই প্রথম খেয়াল করল রানা। দূরত্ব আর ধুলোর পাহাড় অস্পষ্ট করে রেখেছে, তবে ওগুলোর চারপাশে ছড়িয়ে থাকা হারারি পনিগুলোর চেয়ে অনেক উঁচু। অনেকক্ষণ স্থিরভাবে তাকিয়ে থাকলে বোঝা যায় অচল নয়, এদিকেই এগিয়ে আসছে। পৌঁছতে আধ ঘন্টা লাগবে, বলল প্রিন্স। খানিকটা স্বস্তি বোধ করলো রানা। একটা প্ল্যান তৈরি করলো মনে মনে। বিকার্স গানগুলো তাড়াতাড়ি আর্মার্ড কারে তুলতে হবে। শিপটারা হামলা করলে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি থাকা চাই ওদের। ওর চিন্তায় বাধা দিল প্রিন্স। মিস্টার রানা, মেজর সেবার্সকে কতদিন থেকে চেনো তুমি? চোখ থেকে বিনকিওলার নামিয়ে নিঃশব্দে হাসল রানা। কখনো এমনও মনে হয় যেন আগের জন্ম থেকে চিনি ওকে। বলেই বুঝলো ভুল হয়ে গেছে, কারণ উদ্বেগ ফুটে উঠেছে প্রিন্সের চেহারায়। না, ব্যঙ্গ করছি না, ঠাট্টা করছিলাম। ওর সাথে পরিচয় হয়েছে খুব বেশি দিন হয়নি। ওর সম্পর্কে অত্যন্ত ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর এই দায়িত্বটা দিয়েছি ওকে। দায়িত্ব মানে ফাঁদে ফেলে ভাড়া করেছ আদিবাসীদের ট্রেনিং দেওয়ার জন্যে? ক্ষীণ একটু হেসে মাথা ঝাঁকালো প্রিন্স। ঠিক তাই, বলল সে। আমরা জেনেছি বিবেক বর্জিত নিষ্ঠুর লোক সে। নীতির কোনো বালাই নেই, কিন্তু আনাড়ে রিক্রুটদের ট্রেনিং দেওয়ার কাজে ভারী দক্ষ। এক্সপার্ট উইপন ইনস্ট্রাক্টর। মডার্ন আগ্নেয়াস্ত্রের মেকানিজম আর ব্যবহার সম্পর্কে ভালো জানে। শুধু ভুল করেও তার সাথে তাস খেলতে বসো না। পরামর্শটা মনে থাকবে মিস্টার রানা। একটু হাসলো প্রিন্স। পরমুহূর্তে আবার গম্ভীর হলো। মিস অ্যানি উইসপার তাকে কাপুরুষ বলেছে, কথাটা ঠিক নয়। আমার নির্দেশ পালন করছিল মাইকেল, একজন সৈনিকের যেমন করা উচিত। কি বলতে চাও বোঝা গেল, হাসল রানা। তবে আমি সৈনিক নই, স্রেফ সাধারণ একজন মেকানিক। কি উদ্দেশ্যে বা কারণে নিজের পরিচয় গোপন রাখতে চাও তুমি, সেটা আমার কৌতূহলের বিষয় নয়, বলল প্রিন্স। তোমার যেসব ব্যাপারই কিছু না কিছু অভিজ্ঞতা আছে তা বেশ বোঝা যায়। মাইকেলের সাথে তোমাকে উপরি হিসেবে পেয়েই আমি সন্তুষ্ট। আরো গল্প কবিতা উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে